7 ঘন্টার রাস্তা প্রায় 11 ঘন্টা লাগিয়ে কুয়াশা ভরা রাস্তায় এক্সচেঞ্জ করে গাড়ি চালিয়ে এসেছে শুভ্র শ্রাবণ। সকাল 8টার দিকে পুরান ঢাকার বিখ্যাত নামকরা তালুকদার বাড়িতে প্রবেশ করে 3টি গাড়ি। সবাই এক এক করে আগের মতো যে যার রুমে চলে যায়। শুভ্র খাবার অর্ডার করেছে, রহিম চাচা সেগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে। শুভ্র ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো সারা ড্রেস চেঞ্জ করে মুখে হাত দিয়ে বসে আছে। শুভ্র ভেজা তোয়ালি বিছানার এক কোণে রেখে সারার দিকে এগোতেই সারা ছিটকে দূরে সরে গিয়ে দৌড় দিল ওয়াশরুমে। শুভ্র অবাক হলো কিছুটা, সারা হঠাৎ এমন কেন করলো তার সাথে। শুভ্র আবার ভাবলো হয়তো অসুস্থ লাগছে, তাই ফ্রেশ হতে গেল। শুভ্রর ভাবনার মাঝে নিচ থেকে ডাক এলো খাবারের জন্য। সারা বের হলে শুভ্র সারার হাত ধরে নিচে এসে খেতে বসলো। সবাই খাচ্ছে, খেতে খেতে ফারুক তালুকদার বলে ওঠে, এখানে সবাই আছো, তোমরা তো জানো আমাদের ইন্ডিয়াতে ব্যবসার ছোট একটা 25% শাখা আছে। সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তখন ফারুক তালুকদার বলে ওঠে, সেখানে যে দায়িত্বে ছিল কোনো কিছু নিয়ে গড়মিল করে ফেলেছে, অনেক বড় গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আমি আর আনিস আজ রাতের ফ্লাইট ধরেই ইন্ডিয়া চলে যাব সোজা এখান থেকে। সবাই অবাক হলেন ফারুক তালুকদারের কথা শুনে। আনিস তালুকদার খেয়ে চলেছেন, এসবে তার মাথা ব্যথা নেই, তাই ভাই যা বলে হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলায়। ফারুক তালুকদার শুভ্রর দিকে তাকিয়ে বললেন, সিলেটের অফিস তুমি সামলাও, আমি যতদিন না থাকি তোমাদের ব্যাপারটা এসে সমাধান করব। শুভ্র বলে ওঠে, শুভ্র আব্বু আমি আর চাচু যাই, তুমি সামলাও, তুমি এমনি অসুস্থ হয়ে যাও, বলা যায় না। ফারুক তালুকদার তোমাকে ভাবতে হবে না, তুমি এখানে থাকো, সারা মামুনির খেয়াল রেখো। শুভ্র আব্বু আমি আর চাচু যাই, আপনি এখানে থাকেন, আপনি সব সামলাতে পারবেন, আর আমি যেহেতু দায়িত্ব নিয়েছি আমার ওপর ভরসা করুন। ফারুক তালুকদার কিন্তু। শুভ্র কোনো কিন্তু নয় আব্বু, আমি আর চাচু যাচ্ছি, আপনারা কাল সকালে সিলেট ব্যাক করবেন। ফারুক তালুকদার আমি আমার মুখের ওপর কথা বলা পছন্দ করি না। শুভ্র আর কিছু বলে না, চুপচাপ যে যার মতো খেয়ে রুমে চলে যায়। এদিকে শ্রাবণের বুকের মধ্যে তোলপাড়, সারা তার দিকে ভুলেও একবারও তাকায়নি। শ্রাবণের অসহায় লাগছে, কেমন এক নতুন কষ্ট অনুভব করছে। নিজের রুমে গিয়ে সিগারেট ধরিয়ে টানতে থাকে। শুভ্র রুমে এসে সারার পাশে শুয়েছে। সারার এখন নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। কাকে সে ভালোবাসে, কোন এক পরিবারে এসে পড়েছে, তার ভবিষ্যৎ কি। শুভ্র সারার পেটে হাত দিতেই সারা কেঁপে ওঠে, সরে যায়। শুভ্র একটানে সারাকে নিজের বুকের মধ্যে নেয়। সারা ছাড়া পাওয়ার জন্য ছটপটাতে থাকে। শুভ্র নেশালো কণ্ঠে বলে ওঠে, পিচ্চি পাখি, আমি ভাবলাম তুমি ক্লান্ত, এখন দেখি পুরো চাঙ্গা আছো, ছাড়েন বলছি। আচ্ছা ছাড়তে পারি, তার আগে বলো রাগ হলো কিসে। রাগ হয়নি, তবে আপনি তো বাবাইকে মানা করতে পারতেন, অসুস্থ বাবাই। আরে পাগলি, আমি বলতাম, বাট যে কাহিনী হলো এখন গেলে বিপদ। কিসের বিপদ? কিছু না, বলেন। শুভ্র উঠে পড়ল। সারা উঠে বসার আগে শুভ্র গিয়ে দরজা ছিটকিনি আটকে দিয়ে সারার কাছে চলে আসলো। আপনি দরজা নক করলেন কেন? বলবো বলে। কি বলবেন? বিপদ কয় প্রকার, কি কি, আর কিসের বিপদ? তো দরজা লাগানোর সাথে সম্পর্ক কি? দাঁড়াও বোঝাচ্ছি, বলে শুভ্র সারাকে বিছানার সাথে চেপে ধরে। সারা কেঁপে ওঠে। সারা কিছু বলার আগে শুভ্র সারার কানের কাছে নেশালো কণ্ঠে ফিস ফিস করে বলে, এই হলো হঠাৎ আক্রমণজনক বিপদ। বলে শুভ্র সারার ঠোঁট জোড়া নিজের দখলে করে নেয়। সারা 2 হাত দিয়ে শুভ্রকে ঠেলতে থাকে, তবে এক চুলও নড়াতে পারে না। শুভ্র বিরক্ত হয়ে 1 হাত দিয়ে সারার 2 হাত চেপে ধরে রাখে। সারা শান্ত হয়ে যায়। মিনিট 10 পর ছেড়ে দিতে সারা জোরে নিঃশ্বাস নিতে থাকে। শুভ্র দুষ্ট হাসল, একটানে গায়ের টি শার্ট খুলে নিচে ছুঁড়ে মারে। তারপর ফিসফিস করে বলে ওঠে, এবার দেখবা রোমান্টিক বিপদ। বলেই শুভ্র সারাকে আবার বিছানায় চেপে ধরে, কিস করতে শুরু করে। সারা উত্তেজনায় শুভ্র চুলে হাত দিতেই শুভ্র আরও উতলা হয়ে কামড়াতে লাগলো। এক সময় সারা প্রায় কেঁদে ফেলল। শুভ্র সেদিকে তাকিয়ে বলল, আসল বিপদ বাকি এখনো। সারা চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুভ্র 2 হাতের আঁচলায় চোখ মুছে দিয়ে সারার চোখের কোণায় চুমু খায়। তারপর আস্তে করে বলে, পিচ্চি পাখি কবে বড় হবা? ওর একটা ভাই চায়, তাড়াতাড়ি বড় হয়ে যাও। সারার এবার লজ্জা আর বিরক্তিতে চোখ বুজে নেয়। মানুষটা সারাদিন তাকে লজ্জা দিতে পড়ে থাকে। ইস, সে কি টেনে টুনে বড় হবে নাকি? সারা ওড়না দিয়ে মুখ ঢাকতে চাইল। শুভ্র ওড়না সরিয়ে সারার নাকে নাক ঘষে নেশালো কণ্ঠে বলল, পিচ্চি পাখি প্লিজ,
আমার কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও। তোমার বাবাইয়ের কথার মানে বোঝো না তুমি? তুমি ছোট বলেই আমাকে তোমার সাথে থাকতে দিতে চাই না। সারা চোখ বুজে আছে, শুভ্রর কথাগুলো মন দিয়ে শুনছে। শুভ্র উঠে গিয়ে জানলার পর্দা লাগিয়ে দিল। বাইরে এখনো অন্ধকার, কুয়াশায় ভরা। শুভ্র এসে গ্লাস থেকে পানি খেলো। তারপর সারার দিকে দুটো ওষুধ আর পানি এগিয়ে দিয়ে বলল, খাও। সারা উঠে বসে ভুরু কুঁচকে বলল, কিসের ওষুধ? শুভ্র ভাবলেশীনভাবেই বলে ওঠে, খেয়ে নাও। সারা চুপচাপ খেয়ে নেয়। তবে তবে ওয়াশরুমে গিয়ে গাল থেকে ফেলে দেয় ওষুধ দুটোই। সারা আসতে শুভ্র শুয়ে পড়ে কম্বল মুড়ি দিয়ে। সারাও এক সাইড হয়ে শুয়ে পড়ে। সারার পিঠ শুভ্রর বুকে ঠেকেছে। শুভ্র সারার ঘাড়ে মুখ গুজে নিঃশ্বাস ফেলতে থাকে। শুভ্রর ঘন ঘন গরম নিঃশ্বাসে সারা শরীরের লোম শিউরে উঠছে। শুভ্র ফিসফিস করে বললে, পিচ্চি পাখি, আজ একটা কিউট বিপদ দেখাবো। যে বিপদ আসলে মানুষ হাঁটতে পারে না। সাথে সাথে সারা ছিটকে সরে গিয়ে বলে, না না। শুভ্র মুচকি হাসে, একটানে সারাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমি পারছি না পিচ্চি পাখি, মাফ করে দাও। সারা করুণ স্বরে বলে ওঠে, না প্লিজ। সারার কথা বোধহয় শুভ্রর কানে গেল না। তার আগেই দুপুরের কড়া রোদ স্নিগ্ধ হয়ে জানলার পর্দা ভেদ করে ভেতরে এসে সারার চোখে আসতেই সারার ভুরু কুঁচকে গেল। শরীরটা খুব দুর্বল, চোখের কার্নিশ ভেজা। সারা উঠতে চাইল, তবে শুভ্র ভারীভাবে জড়িয়ে ধরে রাখা থেকে সারা মুক্তি পেল না। সারা শুভ্রকে ঠেলতে লাগলো হাত দিয়ে। বুকে কয়েকবার ধাক্কা দিতে শুভ্র ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলল। তারপর ঘুমন্ত নেশালো স্বরে বলে উঠল, পিচ্চি পাখি, ঘুমাতে দাও, ডিস্টার্ব করিও না। সরেন, আমার খুব খিদে লেগেছে। আপনিও খাননি, আমাকেও খেতে দেননি। হুম। পিচ্চি পাখি, তোমার পেট ভরেনি এখনো? মানে এত আদর খেয়েও পেট ভরলো না, আর একটু খাইবা? সরেন তো, কী সব বলছেন? শুভ্র মুচকি হাসল, হেসে সারার ঘাড়ে চুমু আঁকলো। সারা কিছুটা কেঁপে উঠল। শুভ্র উঠে বসল, তারপর টি শার্ট পরে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে সারা এখনো চুপচাপ শুয়ে আছে, মনে মনে রোদের প্রতি বিরক্ত। মাত্রই গোসল সেরে এসে ঘুমালো। খাওয়ার জন্য ডাকতে আসলেও সারার পায়ে ব্যথা অনুভব করার জন্য যায়নি, ঘুমিয়েছে। সারা খায়নি বলে শুভ্র আর খায়নি। সারাকে বুকের মাঝে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। প্রায় 20 মিনিট পর শুভ্র হাতে করে একটা প্লেট আর একটা পানির গ্লাস নিয়ে ঘরে ঢুকে সারা তাকিয়ে দেখলো প্লেটে বিরিয়ানি। কিন্তু এত কেন? নিজের ভাবনায় নিজেই রাগ হলো। শুভ্রও তো কিছু খায়নি। শুভ্র সারার পাশে এসে বসলো, প্লেট আর গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে সারার দিকে ঝুঁকে কপালে চুমু দিল। তারপর উঠে বসালো। শুভ্র বুঝেছে ওয়াশরুমে পা পিছলে পড়ার জন্য ব্যথা পেয়েছে পায়ে। শুভ্র তখন ব্যথার ওষুধ দিয়েছিল বলে এখন আর দিল না। সারা এক দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে আছে। কি স্নিগ্ধ মানুষটা! ইস, কত ভাগ্য করেই না হুট করে তাকে পেল। এত কেয়ার, এত ভালোবাসা। শুভ্র প্লেটটা হাতে নিয়ে এক লোকমা সারার গালের সামনে ধরে। সারাও হাঁ করে গালে নিয়ে খায়। শুভ্র নিজেও এক লোকমা খায়। সারাকে খাওয়াতে খাওয়াতে শুভ্ররও খাওয়া শেষ। শুভ্র সারাকে পানি খাইয়ে শুইয়ে দিয়ে প্লেট গ্লাস নিয়ে নিচে চলে আসে। সারা চোখ বুজে শুয়ে থাকে। এই প্রথম শুভ্র তাকে খাইয়ে দিল। ইস্কি লজ্জাটা না তার করছে। শুভ্রর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। সারা কম্বল টেনে চোখের ওপর দিয়ে শুভ্রর জন্য অপেক্ষা করতে থাকে। আজ 2 দিন ধরে ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে রেহান। ফাতেহা কোনো মতে কল তুলছে না। রেহানের মেজাজ তুঙ্গে। সামান্য কারণে কেউ এভাবে ইগনোর করে? রেহানের এত পরিমাণ রাগ হচ্ছে যে মনে হচ্ছে ফাতেহাকে সামনে পেলে ঠাস করে কয়েকটা চড় লাগিয়ে দিত। এক ধরে 1523 নম্বর কল দিচ্ছে। বাড়ি পুরো ফাঁকা। রেহান গিয়ে চেক করে এসেছে, নয়তো বাড়িতে গিয়ে মেয়েটার কানে চড় লাগাতো। সে শুধু কথা বলেছে একটা মেয়ের সাথে, তাও নিজের বোনের সাথে। এটাকে ভুল বুঝে কথা বলা অফ করেছে। রেহান মোবাইলটা টি টেবিলের ওপর রেখে নিজের চুলগুলো টেনে ধরল। 2 হাত দিয়ে অসহ্য লাগছে। ফাতেহা যখন ক্লাসমেট আফ্রিদির হাত ধরেছিল তখন সে ভুলে ধরেছে, আর সে নিজের আপন বোনের সাথে কথা বলেছে। এটা নিয়ে ভুল বোঝার কী আছে? রেহান রেগে ফোনটা হাতে নিয়ে ছাদে এসে আবার কল লাগালো ফাতেহার ফোনে। ফাতেহা সবেমাত্র বিছানায় এসে বসেছে। ফোন তার কাছে ছিল, অন্ত নিয়ে গিয়েছিল, তাই আর এই ঝামেলায় ফোনের কথা পুরো ভুলে গেছে। একটু আগে ফোনটা নিয়ে এসে চার্জে দিল। ফাতেহা ফোন হাতে নিয়ে দেখল রেহানের কল। সাথে সাথে রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে রেহান একটা রাম ধমক দিল। ফাতেহার আত্মা কেঁপে উঠল। সে করেছেটা কি? এই লোক তাকে এভাবে বকছে কেন?
ফাতেহা করুণ কণ্ঠে বলল, আমি কি করেছি? আমাকে বকছেন কেন ভাইয়া? আমি তোর ভাইয়া হয় বেয়াদব? না না, সরি সরি, আমি কি করেছি বকছেন কেন? কল ধরিস না কেন তুই? আপনি কল দেওয়া মাত্রই তো রিসিভ করলাম। রেহানের ইচ্ছে হচ্ছে এই মেয়েটাকে পিটিয়ে সোজা বানাতে। এদিকে ফাতেহাও বুঝলো রেহান রেগে আছে। রেহান রেগে বলে ওঠে, ফোন কোথায় রাখিস তুই? আসলে কি আসলে আমার ফোন আম্মুর কাছে ছিল। এখানে অনেক বড় ঝামেলা হয়েছে, বাসায় এসে বলবো। রেহানের কথা বলার মাঝে রেহানের বোন ছাদের দরজার কাছে এসে বলে ওঠে, রিহু শোন। নিজের বোনকে দেখে রেহান ফাতেহাকে রাখছি পরে কথা বলে টুকুস করে কল কেটে দিয়ে নিজের বোনকে জড়িয়ে ধরে। মেয়েটি রেহানের পিঠ চাপড়ে বলে ওঠে, কেমন আছিস ভাই? ভালো আপু, কখন এলি? এই তো মাত্র, এবার একেবারে ব্যাগ গুছিয়ে চলে এসেছি। ওয়াও, সত্যি? রে ভাই, তোরে ছাড়া আর ভালো লাগে না। আমারও আপু। মেয়েটি রেহানকে নিয়ে নিচে নেমে আসে। রেহানও হাসি মুখে গল্প করতে থাকে। হঠাৎ মেয়েটি বলে ওঠে, কি কোনো খোঁজ পেলি? রেহান হেসে বলল, আগে রেস্ট নাও, পরে বলছি। শ্রাবণের মন বিষিয়ে আছে। দুপুরে খেয়ে ফারুক তালুকদার আর আনিস তালুকদার যখন চলে যাচ্ছিলেন তখন কড়া কণ্ঠে বলে গেছেন, শ্রাবণ যেন সারার থেকে দূরে থাকে। শ্রাবণ তখন মাথা নিচু করেছিল। তারা চলে যেতে শ্রাবণ রুমে এসে সিগারেট দিয়ে হাত পোড়াতে শুরু করে। পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। বুকের মাঝে অসহ্য যন্ত্রণা, যা সারা নামক ওষুধই সারাতে পারবে। শ্রাবণ হাফ পুড়ে যাওয়া সিগারেটটা হুট করে নিজের হাতে চেপে ধরে বলে ওঠে, রাত্রি, তোকে আমার করেই ছাড়বো। তুই 10 বাচ্চার মা হয়ে গেলেও আমার বাচ্চার মা হবি। এই প্রত্যেক দিনের হিসাব তোর কাছ থেকে তুলব। আই সোয়ার, তোর জীবনে শ্রাবণ ছাড়া অন্য কারোর নাম থাকলে তার অস্তিত্ব নিঃশেষ করে দিব। পুড়ে যাওয়া স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে, ভেতরে লাল মাংস দেখা যাচ্ছে। শ্রাবণ হাসলো, এ যেন কোনো সাইকোর হাসি। শ্রাবণ জানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, কিন্তু শ্রাবণ তো চামচ দিয়ে তুলবে। শ্রাবণ পৈশাচিক শয়তানি একটা হাসি দিয়ে আর একটা সিগারেট ধরিয়ে আধকালো ঠোঁটে চেপে ধরে। শুভ্র ঘরে এসে দেখে সারা ঘুমিয়ে গেছে। শুভ্র সারার কপালে একটা চুমু দিয়ে সোফায় বসে নিজের ল্যাপটপ নিয়ে অফিসের বেশ কিছু কাজ জমে আছে, যা এখন তাকে নিজের হাতে কন্ট্রোল করতে হবে। শুভ্র কাজ শুরু করলো। ঠিক সেই মুহূর্তে শুভ্রর পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। আননোন নম্বর দেখে ভুরু কুচকে কল রিসিভ করতেই ওপাশ থেকে চেনা পরিচিত কণ্ঠ শুনে শুভ্র বলে ওঠে, তো তুই? শুভ্র অপর পাশের মানুষটার কণ্ঠ চিনতে পেরে বলে ওঠে, তুই হঠাৎ কোথা থেকে? শুভ্র কণ্ঠ শুনে ওপাশ থেকে শুধু হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণে কল কেটে গেল। শুভ্র আবার কল লাগালো সেই নম্বরে, কিন্তু এবার ফোন বন্ধ দেখালো। শুভ্র ঘামতে শুরু করলো। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। হঠাৎ কি মনে করে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে সারার পাশে বসেই সারাকে বুকের সাথে মিশিয়ে নিল। শুভ্রর বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। এই শীতের মাঝেও শুভ্রর শরীর ঘামছে। সারাকে নিজের শরীরের সাথে জোরে চেপে ধরল। হঠাৎ ঘুমের ভেতরে শরীরের চাপ সহ্য করতে না পেরে সারা চোখ মিলে তাকায়। বুঝতে পারে শুভ্রর বুকের মধ্যে, কিন্তু শুভ্রর বুকে ধমনীর ধুক ধুক আওয়াজ বেশি স্পষ্ট শোনা যাচ্ছে। শুভ্র বুঝল সারা জেগে গেছে। সারাকে ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা হাতে সারার মুখ নিজের 2 হাতের মুঠোয় নিয়ে এসে শুভ্র অসংখ্য চুমুতে ভরিয়ে দেয় সারার মুখ। সারা হতবাক, মানুষটার হঠাৎ হলোটা কি? সারা সরল না। শুভ্রর আদরগুলো চোখ বুজে মেনে নিতে থাকলো, যেন খুব ভালো লাগছে তার। শুভ্র এবার সারাকে আবার জড়িয়ে ধরে বলে ওঠে, পিচ্চি পাখি, তো তুমি আমাকে ভালোবাসো? শুভ্রর কণ্ঠ শুনে সারা বেশ অবাক হয়। এমন কাঁপছে কেন মানুষটা? সারার কথা না পেয়ে শুভ্র সারাকে ছেড়ে ভালোভাবে বসায় নিজের সামনে। তারপর বলে, আমি যা যা বলবো সব কিছুর উত্তর দিবা? খুব দরকার। সারা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। সাথে সাথে শুভ্র সারাকে আবার কয়েকটা চুমু দিয়ে কাপা কণ্ঠে বলে ওঠে, পিচ্চি পাখি, আমাকে ভালোবাসো? কেন? কতটা ভালোবাসো জানি না, তবে অনেক ভালোবাসি। একটা প্রমিস করবা পিচ্চি পাখি? কি প্রমিস? আগে বলো করবা? আচ্ছা, প্রমিস করলাম। শুভ্র একটা দম নিল। এই কথাটার অপেক্ষায় যেন ছিল সে। তারপর আবার বলে উঠল, তুমি আমাকে কখনো ভুল বুঝবা না, প্রমিস করো। মানে? তুমি কিন্তু প্রমিস করেছো। প্রমিসের সাথে ভুল বোঝার কি আছে? আর আমি কারোর কথায় ভুল বুঝি না, আমি নিজের চোখে না দেখলে। আপনি এসব কেন বলছেন? ঘুম থেকে তুলে আমার খুব ভয় হচ্ছে। যদি তোমাকে হারিয়ে ফেলি? ফেলবেন না, চিন্তা করিয়েন না। শুভ্র জানে এই কথাগুলো বলেও কাজ হবে না। তার মন অশান্ত।
বিশাল এক ঝড় এসে যদি তার সারাকে তার কাছ থেকে নিয়ে যায়, শুভ্র উন্মাদ হয়ে যাবে। শুভ্র সারাকে ছাড়া কারোর কথা ভাবতে পারে না। শুভ্র জানে এই ঝড় তার প্রিয় মানুষগুলোর ওপর দিয়ে যাবে। শুভ্র সারাকে টপ করে জড়িয়ে ধরে, বুকের ভেতরে আগলে নেয়। শ্রাবণ রুমে বসে নিজের পোড়া হাতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ শ্রাবণের মনে আসে আনিশার কথা। সাথে সাথে হুঁ হাঁ করে হেসে ওঠে শ্রাবণ। বিড়বিড় করে বলে উঠল, তাহলে দাবার গুটির প্রথম চালটা আনিশাকে দিয়েই করা যাক। কে কাকে খাই দেখব। আনিশার পর অন্তু, সবশেষ অরু। আমার রাত্রিকে আমার না করে আমি ছাড়বো না শুভ্র। শ্রাবণের হাসির মাঝে দরজা খুলে ভেতরে ঢুকে আসে আনিশা। চোখ মুখে প্রশ্ন। শ্রাবণ ভুরু কুচকে তাকাতে আনিশা বিড়বিড় করে উঠল, আল্লাহ, ভম্বলকে কি জিনে ধরছে? আমার আবার জিনে জন্মের ভয়। আল্লাহ, এই বেটা হাসে কেন? হাসলে একদম গরু চোরের মতো লাগে। আনিসার কথাগুলো শ্রাবণ স্পষ্ট শুনতে পায়। চোখ লাল হতে যায় আবারও। অসহ্য মেয়েটা একেবারে, তার একটুও সহ্য হয় না। শ্রাবণ বেশ রাগী কণ্ঠে বলে ওঠে, আমার রুমে কি? ওই আসলে কি? এখন বের হব, তাই আম্মু আপনাকে ডাকতে পাঠিয়েছে। আপনি আর ছোট ভাইয়া বাদে তো আর কেউ গাড়ি চালাতে পারে না। শ্রাবণ অন্যদিকে ফিরে নিঃশ্বাস ফেলে আগের মতো গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই যা, আমি আসছি। শ্রাবণ বলার পরেও আনিসা দাঁড়িয়ে আছে। শ্রাবণ বিরক্ত চোখে তাকাতে আনিসা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনার হাত পুড়ল কি করে? তাও এতগুলো গোল গোল করে পোড়ানো। কেমন লাল হয়ে আছে, ভেতরে রক্ত দেখা যাচ্ছে। আনিসার কথা শুনে শ্রাবণ হাতের দিকে তাকিয়ে বলে, মনের কষ্টের আগুনে হৃৎপিণ্ড ক্ষতবিক্ষত, সেখানে সামান্য পোড়া হাত কিভাবে ঝরাবে রক্ত? আনিসা ভুরু কুচকে বলে উঠল, কি বললেন? শ্রাবণ এবার ধমক দিয়ে বলে ওঠে, বের হ রুম থেকে, আউট। আনিসা ভয় পেল, হঠাৎ রাগের কারণ বুঝল না। চোখ মুখে ভীতি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আনিসা রুম থেকে বের হতেই শ্রাবণ পুড়ে যাওয়া হাত জোরে চেপে ধরল। সাথে সাথে পোড়া স্থান থেকে রক্ত বের হতে লাগলো। শ্রাবণ আঙুলের আগায় কিছু রক্ত নিয়ে সেদিকে তাকিয়ে বলে উঠল, শুভ্র, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই হয়ে যেভাবে আমার থেকে ওকে সরাইলি, ঠিক একইভাবে আমি সারাকে সরাবো। আমি কি তোর মতো পাগল? আমার সারা না আমার রাত্রি, ওর প্রত্যেক অঙ্গ পতঙ্গে লেখা থাকবে শ্রাবণের নাম। রাত্রি আমার মানেই আমার। শ্রাবণ গায়ে শার্ট জড়িয়ে হাতে ঘড়ি পরে মোবাইলটা পকেটে নিয়ে বেরিয়ে গেল। ব্যাগগুলো দুপুরে গাড়িতে তুলে রেখেছিল তারা। শ্রাবণ নিচে গাড়ির কাছে চলে গেল। রেহান ফাতেহার বিষয়ে সব খুলে বলেছে নিজের বোনকে। রেহানের বোনও অনেক খুশি। যেখানে তার ভাই খুশি থাকবে সেখানে সে কি অখুশি হবে? রেহান ফাতেহার নাম্বারে কল দেয়। ফাতেহা তখন হিজাব বাঁধছে। ফাতেহা এক হাত দিয়ে কল রিসিভ করে লাউড স্পিকারে দেয়। সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসে রেহানের কণ্ঠস্বর। রেহানের জোড়াজড়িতে কথা বলতে রাজি হয় রেহানের বোনের সাথে। রেহানের বোনের সাথে প্রায় 20 মিনিটের ওপর কথা বলে। কথা বলতে বলতে ফাতেহা জানতে পারে রেহানের বোনের নাম রাহি। রেহানের 2 বছরের বড়। কথাবার্তাও বেশ সুন্দর। ফাতেহার বেশ লজ্জা লাগলো হবু ননদের সাথে কথা বলতে। নিচ থেকে মিসেস আনিতার ডাকে ফাতেহা কল কেটে দিয়ে নিচে চলে এলো। নিচে নামার সময় সিঁড়িতে কারোর সাথে ধাক্কা খেলো। টাল সামলাতে না পেরে পড়তে গেলেই হঠাৎ